আপনার সব বন্ধুরা যখন কাপল হয়ে ঘুরছে আর আপনি একা বসে ভাবছেন আমার জীবনে কি চলছে, আমাদের আজকের গল্পের নায়ক জোয়েরও ঠিক একই অবস্থা। তফাৎ শুধু একটাই, সে একা বসে আছে মাটির নিচের এক বাংকারে আর বাইরে ঘুরে বেড়াচ্ছে বাড়ি সাইজের দৈত্যকার সব পোকামাকড়। 7 বছর ধরে সে তার গার্লফ্রেন্ড অ্যামির থেকে আলাদা, আর এই একাকিত্ব সহ্য করতে না পেরে একদিন সে ঠিক করলো যা থাকে কপালে, মাত্র 7 দিনেই তো রাস্তা, মেরে কেটে 85 মাইল। তাই বলে সে বেরিয়ে পড়লো এক অসম্ভব যাত্রায়। একটা ভীতু ছেলে যার একমাত্র কাজ স্যুপ বানানো, সে কি পারবে বাড়ি সাইজের তেলাপোকা আর বিশাল ব্যাঙের লাঞ্চ বা ডিনার হওয়া থেকে নিজেকে বাঁচাতে? চলুন দেখে আসি ভালোবাসার টানে করা ইতিহাসের সব থেকে বড় বোকামি নাকি সাহসিকতার গল্প। তবে তার এই যাত্রাপথে যে কত শত অ্যাডভেঞ্চার আর ইন্টারেস্টিং ঘটনা ঘটে সেগুলো জানতে পুরো গল্পটা দেখতে হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প লাভ অ্যান্ড মনস্টার্স। আর বরাবরের মতোই আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। আজকের গল্পের শুরুতে আমাদের আগেই কিছু বিষয় জানতে হবে। পৃথিবীতে এমন পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে? আসলে এগাথা 616 নামের একটা উল্কাপিণ্ড অনেক দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, আর ঠিক তখন পৃথিবীর সব দেশ মিলে একসাথে হয়ে মিসাইল মেরে উল্কাপিণ্ডটাকে ধ্বংস করে দেয়। কিন্তু উল্কার হাত থেকে বেঁচে গেলেও এর জন্য পৃথিবীর মানুষকে একটা চড়া দাম দিতে হয়। আসলে আমরা সবাই জানি মিসাইল কি দিয়ে তৈরি হয়, বিভিন্ন কেমিক্যাল আর নিউক্লিয়ার কম্পাউন্ড দিয়ে তৈরি। অনেকগুলো মিসাইল যখন উল্কাপিণ্ডতে আঘাত করে তখন কেমিক্যালগুলো বাতাসে মিশে যায়, আর সেই কেমিক্যালের গুঁড়োগুলো যখন পৃথিবীর মাটিতে এসে পড়ে তখন আমাদের চারপাশে থাকা কীটপতঙ্গ যেমন তেলাপোকা, পিঁপড়া আর মদজাতীয় ছোট প্রাণীগুলো হঠাৎ করেই সাইজে অনেক বড় হতে থাকে। এমনকি এরা সাইজে মানুষের থেকেও এত বড় হয়েছে যে কিছুদিনের মধ্যেই এরা মানুষ ধরে খেতে শুরু করে। মানুষেরা অনেক চেষ্টা করে তাদের সাথে লড়াই করতে, কিন্তু এদের সংখ্যা এত বেশি ছিল যে মাত্র কয়েকদিনের মধ্যেই পৃথিবী থেকে 95% জনসংখ্যা কমে যায়। আর এখন মাত্র যে 5% সার্ভাইভার আছে তারা মাটির নিচে বাংকারগুলোতে লুকিয়ে কোনো মতে দিন পার করছে। আর এই সার্ভাইভারদের মধ্যেই একজনের নাম ছিল জো। এখন সে যে বাংকারে আছে সেটা তার বাড়ি থেকে অনেক দূরে, কিন্তু হঠাৎ করেই একদিন তাদের শহরে একটা বিশাল মনস্টার আক্রমণ করে, আর এই মনস্টারের আক্রমণে তার বাবা মা মারা যায়। ভাগ্যক্রমে সেখানে উদ্ধারকারীরা এসে জোকে বাঁচিয়ে নিয়েছিল। জো এর অ্যামি নামের একটা গার্লফ্রেন্ডও ছিল, কিন্তু যখন তাকে উদ্ধার করে এই বাংকারে নিয়ে আসা হয় তখন থেকেই জো তার গার্লফ্রেন্ড থেকে আলাদা হয়ে গিয়েছে, আর বাধ্য হয়েই সে এই বাংকারে অপরিচিত লোকদের সাথে থাকতে শুরু করেছিল। আসলে মনস্টারের আক্রমণের সময় অ্যামি তার বাবা মায়ের খোঁজে অন্যদিকে চলে গিয়েছিল। এরপর 7 বছর কেটে গেছে, আর জো এর মধ্যে অনেকবারই রেডিওর মাধ্যমে অ্যামিকে খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু সে অ্যামির কোনো খোঁজই পাচ্ছিল না। কিন্তু জো খুব করে তার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করতে চাচ্ছিল, কারণ সে যে বাংকারে থাকতো সেখানে বাকি সবাই ছিল কাপেল, একমাত্র সেই ছিল সিঙ্গেল। আর এই বাংকারের বাকি ছেলেরা বাইরে যেত খাবার আর বাকি প্রয়োজনীয় জিনিসপত্রের খোঁজে, কিন্তু তারা কখনোই জোকে তাদের সাথে নিয়ে যেত না, কারণ তারা মনে করত জো অনেক ভীতু আর দুর্বল, তাই তাকে সাথে করে নিয়ে গেলে উল্টো জোকেই তাদেরকে দেখে রাখতে হবে। আর এটা মোটামুটি সত্যি কথাই ছিল, কারণ জো আসলেই বেশ ভীতু টাইপের ছিল। তাই বাধ্য হয়ে তাকে বাংকারের থেকে এমন কিছু কাজ করতে হতো যেগুলো তার একদমই পছন্দ ছিল না। একই সাথে বাংকারের বাকি সবাই তাকে নিয়ে বেশ মজাও করত, কিন্তু সেই সাথে তারা তাকে অনেক ভালোবাসত। কিন্তু আসল কথা হলো সে এখানে থেকে নিজেকে অনেক একা মনে করত, কারণ চোখের সামনে বাকি সবার সাথে কেউ না কেউ রয়েছে। তাই সে ঠিক করে যে করেই হোক অ্যামিকে খুঁজে বের করবে। আর এভাবে একদিন খুঁজতে খুঁজতে রেডিওতে তার অ্যামির সাথে কথা হয়, কিন্তু রেডিওর খারাপ সিগন্যালের কারণে সে ঠিকভাবে কথা বলতে পারছিল না। কিন্তু অবশেষে 7 বছর পর সে অ্যামিকে আবারও খুঁজে পেয়েছে, আর সে 7 বছর আগে অ্যামিকে কথা দিয়েছিল সে তার জন্য ফিরে আসবে। তাই জো ঠিক করে যে করেই হোক সে অ্যামির সাথে দেখা করতে যাবে। তাই খাওয়ার টেবিলে জো সবাইকে জিজ্ঞেস করে এখান থেকে অ্যামির বাংকার কত দূরে। আর প্রথমে সবাই এটাকে মজা হিসেবেই নিচ্ছিল, কারণ বাইরে যে অবস্থা তাতে এমন কিছু কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু যখন জো এর কথায় তারা বুঝতে পারে জো আসলেই সিরিয়াস, তখন তাদের মধ্যে একজন জানায় অ্যামির বাংকার এখান থেকে 85 মাইল দূরে, আর সেখানে হেঁটে যেতে হলে প্রায় 7 দিন সময় লাগবে। কিন্তু একা এটা করা একেবারেই অসম্ভব একটা কাজ। এর আগেও অনেকে চেষ্টা করেছে, কিন্তু কেউ 50 মাইলের বেশি যেতে পারেনি। তার আগেই তারা কোনো না কোনো মনস্টারের পেটে চলে গেছে। কিন্তু এদিকে আমাদের জো ঠিক করেই ফেলেছে, যাই হয়ে যাক না কেন সে আর এখানে একা কিছুতেই থাকবে না। তাই কিছু জিনিস নিয়ে সে বাংকারের বাকিদেরকে বিদায় জানায় আর সেখান থেকে রওনা দেয়। বাংকারে তার সাথীরা জোকে একটা ম্যাপও বানিয়ে দিয়েছিল যাতে সে হারিয়ে না যায়, কিন্তু বাংকার থেকে বের হতেই জো ঠিক করে যে ওই ম্যাপটা সে ইউজ করবে না, বরং সে নিজেই রাস্তা খুঁজে বের করবে। এটা ভেবে সে ম্যাপটা তার ব্যাগে ঢুকিয়ে রাখে। আর এবার বেশ কিছুটা দূরে আসতেই তার সাথে দেখা হয় এক বিশাল ব্যাঙের, আর ব্যাঙটা প্রায় জোকে খেয়েই ফেলবে। ঠিক তখনই সেখানে একটা কুকুর চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়।
আর তখন এই কুকুরটার সাথে জোয়ের বন্ধুত্ব হয়ে যায়। আসলে এই কুকুরটা পাশেই একটা পুরাতন বাসের মধ্যে থাকতো, আর সেখান থেকেই জো জানতে পারে কুকুরটার নাম বয়। কুকুরটার আগের মালিক হয়তো মারা গেছে। পরের দিন সকালে জো আবারও তার যাত্রা শুরু করে, কিন্তু সে খেয়াল করে বয় নামের এই কুকুরটাও তার পিছু পিছু আসছিল। আর একা থাকার থেকে কুকুরটার সাথে থাকলে তার সময় ভালো যাবে ভেবে জো তাকে সাথে নিয়ে নেয়। আর সে খেয়াল করে বয় আশেপাশের প্রকৃতির ব্যাপারে তার থেকে অনেক বেশি ভালো জানে, কারণ রাস্তায় যাওয়ার সময় জো এক ধরনের জঙ্গলি ফল দেখতে পায়। আর যখন সে সেটা খেতে যাচ্ছিল, কুকুরটা জোরে জোরে চিৎকার করে তাকে থামিয়ে দেয়। আর জো এতে বুঝতে পারে হয়তো এই ফলগুলো বিষাক্ত। এভাবে আরো কিছু দূর আসার পর হঠাৎ করেই জো একটা বিশাল গর্তের মধ্যে পড়ে যায়। আসলে এই গর্তটা ছিল আরেক ধরনের মনস্টারদের, যারা কিনা মাটির নিচে থাকতো আর শিকার করার জন্য এমন করে গর্ত করে রাখত। জো ভাবছিল এবার হয়তো সে মারাই যাবে, কিন্তু ঠিক তখনই সেখানে আরো দুজন সার্ভাইভার চলে আসে। তাদের মধ্যে একজন বয়স্ক লোক ছিল যার নাম ক্লাইড, আর একটা ছোট মেয়ে মিনো। আর তারা জোকে বলে আমরা উত্তর দিকে যাচ্ছি, কারণ সেখানে তাপমাত্রা অনেক ঠান্ডা আর পাহাড়ি অঞ্চল, তাই হয়তো মনস্টারের উপদ্রব কিছুটা কম থাকবে সেদিকে। কিন্তু জো তখন তাদেরকে বলে আমি দক্ষিণ দিকে যাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য। কিন্তু ক্লাইড আর মিনো জোয়ের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারা বুঝতে পারে জো আসলে ভীতু আর নরম স্বভাবের, আর তাই তাদের মনে হচ্ছিল জো হয়তো একা এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে না। তখন মিনো নামের এই ছোট্ট মেয়েটা জোকে বাঁচানোর জন্য বেশ কয়েকটা স্কিল শেখাতে থাকে, আর সেই সাথে তাকে ক্রসবো চালানোটাও শিখিয়ে দেয়। অন্যদিকে ক্লাইড জোকে বেশ কিছু উপদেশ দেয়। তার মধ্যে একটা ছিল সব মনস্টাররা বিপজ্জনক হয় না, কারা তোমাকে আক্রমণ করবে সেটা তাদের চোখের দিকে তাকালেই বোঝা যাবে। আর সেই সাথে ক্লাইড তাকে এটাও বলে বাংকারের বাইরে থাকা অবস্থায় তুমি একসাথে খাওয়া আর ঘুম এই দুটো কাজ করতে পারবে না, কারণ যেদিন তুমি কোনো কিছু খাবে সেদিন তোমার খাবারের গন্ধে মনস্টাররা তোমার উপর আক্রমণ করতে পারে, তাই সবসময় চারপাশে নজর রাখবে। আর এভাবে একটা সময় তাদের বিদায় নেওয়ার সময় চলে আসে, কারণ তারা দুজন দুই দিকে যাবে। যখন জো ক্লাইড আর মিনো থেকে বিদায় নেয়, যাওয়ার আগে ক্লাইড জোকে একটা গ্রেনেড গিফট করে আর তাকে বলে এটা বিন ছাড়িয়ে 1 থেকে 5 পর্যন্ত গুনবে, এরপরে এটা ব্লাস্ট হবে। এবার সামনে আসতে আসতে জো মুখোমুখি হয় এক ধরনের বিছার মতো দেখতে মনস্টারের, কিন্তু এই মনস্টারটা আসলে বয়, অর্থাৎ জো এর কুকুরকে টার্গেট করছিল। আর বয়কে বাঁচাতে জো জীবনে প্রথমবার সাহস দেখায়। সে তার ক্রসবো থেকে তীর ছুঁড়ে মনস্টারটাকে মেরে ফেলে, আর এই প্রথমবারের মতোই তার লক্ষ্য সঠিক নিশানায় গিয়ে লেগেছে। আর এভাবেই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন রাতে প্রচুর বৃষ্টি হয়, আর বৃষ্টির হাত থেকে বাঁচতে জো সেখানকার একটা পুরাতন বাড়িতে ঢুকে রাত কাটায়। আর এখানেই জোয়ের সাথে দেখা হয় এক ধরনের অ্যান্ড্রয়েড রোবটের। আসলে যখন পৃথিবী ঠিক ছিল তখন এই ধরনের রোবটগুলো মানুষের বাসাবাড়ির কাজে সাহায্য করত। আর এই রোবটের সাথে জো বেশ কিছুক্ষণ গল্প করে, এমনকি একটা পর্যায়ে রোবটটা জোয়ের নাম শুনে তার ডাটাবেস থেকে খুঁজে বের করে জোয়ের মায়ের ছবি দেখায়। এটা দেখে জো অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ প্রায় 7 বছর পর সে তার মায়ের ছবি দেখছে। আর সেই সাথে রোবটটা তখন তার রেডিও সিগন্যালের মাধ্যমে জোকে অ্যামির সাথে কথা বলতে সাহায্য করে। তখন অ্যামি জোকে জানায় তাদের বাংকারে বেশ কিছু সার্ভাইভার এসেছে, আর তারা নাকি তাদের সবাইকে একটা সেফ প্লেসে নিয়ে যেতে চায় যেখানে কোনো মনস্টারের ভয় নেই। জো তখন অনেক এক্সাইটেড ভাবে অ্যামিকে বলে আমি আসছি তোমার সাথে দেখা করতে। কিন্তু এটা শুনে অ্যামি কি বলছে সেটা শোনার আগেই কানেকশনটা কেটে যায়। পরের দিন সকাল হলে জো আবারও তার যাত্রা শুরু করে, কিন্তু বিপদ এখানেই থেমেছিল না। এবার সে সামনাসামনি হয় এক বিশাল মনস্টারের, যে কিনা মাটির নিচে থাকে, কিন্তু মাটির উপরে সামান্য শব্দ পেলেই সে আক্রমণ করে বসে। তাই জো তার কুকুরটাকে নিয়ে চুপচাপ লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কুকুরটা মনস্টারের সামনে গিয়ে চিৎকার করতে থাকে। আর বয়ের ডাক শুনে মনস্টারটা আবারও জোয়ের উপর আক্রমণ করে, কিন্তু এবার জো সাহস করে ক্লাইডের দেওয়া সেই গ্রেনেডটা মনস্টারের মুখের মধ্যে ছুঁড়ে মারে, আর কিছুক্ষণের মধ্যেই সেটা ব্লাস্ট হয়ে মনস্টারটা মারা যায়। কিন্তু জো এবার বয়ের উপর অনেক রাগারাগি করছিল, কারণ বয়ের চিৎকার করার কারণেই মনস্টারটা ফিরে এসেছিল। তাই জো বয়কে বেশ বকাবকি করে, আর বকা দেওয়ার কারণে বয় রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর জো পানিতে নেমে সাঁতরে অন্য পারে গিয়ে ওঠে, কিন্তু অন্য পারে যেতেই সে দেখে তার সারা গায়ে অনেকগুলো রক্তচোষা যোগ। জো কোনো মতে তার শরীর থেকে যোগগুলোকে ছাড়ায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যোগগুলো আসলে অনেক বিষাক্ত ছিল, কারণ হঠাৎ করেই সে তার চারপাশের সবকিছু আবছা আবছা দেখতে শুরু করেছে। কিন্তু ভাগ্য ভালো থাকায় কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যামি আর অন্য সার্ভাইভাররা পৌঁছে যায়। জোয়ের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তার সামনে অ্যামি দাঁড়িয়ে আছে। যাক বাবা, 7 বছর পর তাদের মিলন হলো অবশেষে। আচ্ছা বন্ধুরা, আপনাদের মধ্যে কি কেউ আছেন যাদের এত বছর পরে আবার রিইউনিয়ন হয়েছে? কখনো থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যাই হোক, জো খেয়াল করে
এই ক্যাম্পের বাকি সবাই বেশিরভাগই বয়স্ক মানুষ, আর অ্যামি এখানে তাদেরকে সাহায্য করছিল। অ্যামি তখন জোকে তাদের আসা নতুন সার্ভাইভারদের সাথে পরিচয় করিয়ে দেয়, যাদের মধ্যে একজনকে তারা ক্যাপ্টেন বলে ডাকতো, আর তার সহকারী আরেকজন ছিল যার নাম ডানা। আসলে ওই লোকটাকে ক্যাপ্টেন বলার কারণও আছে, কারণ সে এখানে তার জাহাজ নিয়ে এসেছে ক্যাম্পের সবাইকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জো তো অনেকদিন পর অ্যামিকে দেখে অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু সে অ্যামির মধ্যে কোনো ধরনের এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছিল না। বেচারা বাচ্চা কা দিল হি টুট গায়া। যাই হোক, তবুও সে অ্যামিকে জিজ্ঞেস করে, আমি আশায় কি তুমি খুশি না? অ্যামি তখন বলে, আসলে তুমি 7 বছর পরে আমার সামনে আসলে, কিন্তু এর মধ্যে আমার সাথে অনেক কিছুই হয়ে গেছে। এই 7 বছরে আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেই মানুষটাও একটা মনস্টারের হাতে মারা যায়। হয়তো আমার জীবনে ভালোবাসাই নেই, আর আমি এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবতেও চাচ্ছি না। কিন্তু অ্যামির এই সব কথা শোনার পর জোয়ের মনটা একেবারে খারাপ হয়ে যায়। আর ভাই, হবেই বা না কেন? 7 সাগর 13 নদী না হোক, সে 7 দিনে 85 মাইল পার করে এসেছে এই ভয়ঙ্কর জঙ্গলে, শুধু এই মেয়েটার জন্য, যার জন্য সে 7 বছর ধরে নিজেও সিঙ্গেল ছিল। কিন্তু কি আর করার, জোর করে তো কিছু হয় না। তাই জো বাস্তবতা মেনে নেয়, আর একটু পরেই সে অ্যামিদের রেডিও দিয়ে নিজের বাংকারের লোকদের সাথে যোগাযোগ করে। জোয়ের বাংকারে সবাই অনেক খুশি হয় এটা জেনে যে জো এখনো বেঁচে আছে, আর সেই সাথে জো তাদেরকে তার সব অভিজ্ঞতার কথা বলে, আর বলে এখানে একজন ক্যাপ্টেন এসেছে যে সবাইকে একটা সেফ জায়গায় নিয়ে যেতে চায়, আর আমি চাই তোমরাও আমাদের সাথে চলো। আর এসব বলতে বলতে জো যখন তার ব্যাগ থেকে সেই ম্যাপটা খুলে বের করে যেটা তার ক্যাম্পের সবাই তাকে দিয়েছিল, জো দেখতে পায় ক্যাম্পের সবাই সেই ম্যাপের মধ্যেই জোকে অনেক ভালো ভালো কথা লিখে উইশ করেছিল। আসলে তারা জোকে নিয়ে যতই ঠাট্টা করুক না কেন, তারা সবাই মন থেকে জোকে অনেক ভালোবাসতো, আর তাই জো ফিল করে যে তার আসল পরিবার তো তারাই, যারা 7 বছর ধরে তাকে আগলে রেখেছিল। আর এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে জোয়ের চোখ যায় তার সামনে রাখা একটা পাত্রের ওপরে। আসলে পরের দিনই তাদের সবার ক্যাপ্টেনের সাথে সেই সেফ জায়গায় যাওয়ার কথা। এই খুশিতে ক্যাপ্টেন আজকে একটা পার্টির আয়োজন করেছে, কিন্তু জো যে পাত্রের দিকে তাকিয়ে আছে সেখানে কিছু জংলি ফল রাখা ছিল, আর সেগুলো দেখেই জোয়ের মনে পড়ে যায় বয় তাকে এই বেরিগুলো খেতে নিষেধ করেছিল। নিশ্চয় এর মধ্যে বিষাক্ত কিছু ছিল, কিন্তু ক্যাপ্টেন এগুলো কেন সবাইকে খেতে দিচ্ছে? জো বুঝে যায় নিশ্চয় কিছু একটা গোলমাল আছে, তাই সে দ্রুত উঠে বাইরে চলে আসে। আর সে বাইরে এসে দেখে সেখানে থাকা সবাই মাতালের মতো মাটিতে লুটিয়ে পড়ছে, আর এগুলো যখনই সে অ্যামিকে বলতে যাবে ঠিক তখনই ডানা এসে পেছন থেকে জোকে আঘাত করে অজ্ঞান করে দেয়। পরের দিন সকালে যখন জোয়ের জ্ঞান ফেরে, সে খেয়াল করে তাকে আর অ্যামিকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে, আর তখনই আমরা সেই ক্যাপ্টেনের আসল রূপ দেখতে পাই। আসলে সে কোনো ক্যাপ্টেন ছিল না, বরং সে ছিল একজন ডাকাত। বিভিন্ন ক্যাম্পে গিয়ে সেখানে থাকা মানুষদেরকে এই বিষাক্ত বেরি খাইয়ে ক্যাম্পের সব খাবার আর সাপ্লাই চুরি করাই তার কাজ ছিল। একই সাথে তখন আমরা জানতে পারি বর্তমান দুনিয়ায় জ্বালানি তেলের কোনো অস্তিত্বই নেই, কিন্তু ক্যাপ্টেনের এই বিশাল জাহাজ চালাতে হলে তো তেলের প্রয়োজন। এজন্য সে একটা বিশাল কাঁকড়াকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়ে জাহাজ টানতে বাধ্য করে। সেই সাথে এত বড় একটা কাঁকড়াকে তো খেতে দিতে হবে, তাই ক্যাপ্টেন কাঁকড়াটাকে অ্যামিদের ক্যাম্পের মধ্যেই ছেড়ে দেয় যাতে সে বাকিদেরকে খেয়ে ফেলে। আর এটা দেখে ক্যাম্পের সবাই ভয়ে এদিকে ওদিকে দৌড়াতে থাকে, কিন্তু জো আর অ্যানি সাহসের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। অ্যানি জোকে বলে, তুমি আমার জন্য 85 মাইল পার করে এসেছো, তার মানে নিশ্চয়ই অনেকগুলো মনস্টারের মোকাবেলা করতে হয়েছে তোমাকে এই রাস্তায়, তাই তুমি কাঁকড়াটাকে সামলাও, আমি বাকিদেরকে দেখছি। এটা বলে সে ক্যাপ্টেনের সহযোগীদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এদিকে বেচারা জো ভেবেই পাচ্ছিল না এত বড় কাঁকড়ার সাথে সে কিভাবে লড়াই করবে। ঠিক তখনই সে দেখতে পায় বয় সেখানে চলে এসেছে। বয়কে দেখে জো যেন আবারও নতুন করে সাহস খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই কাঁকড়াটা তাকে ধরে ফেলে। জো অনেক ভয় পেয়ে যায়। অ্যানি তখন সেখানে পড়ে থাকা একটা ভারী বন্দুক জোয়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু জো কাঁকড়াটাকে গুলি করতেই যাবে, ঠিক তখন তার একটা কথা মনে পড়ে যায়। ক্লাইড তাকে একবার বলেছিল সব মনস্টাররা আমাদেরকে মারতে চায় না, আর সেটা তার চোখের ভাষা দেখলেই বোঝা যায়। জো তখন খুব খেয়াল করে কাঁকড়াটার চোখের দিকে তাকায়, আর সে বুঝতে পারে আসলে ক্যাপ্টেনের দেওয়া ইলেকট্রিক শকের কারণেই কাঁকড়াটা এসব কিছু করতে বাধ্য হচ্ছে। তাই জো একটা সিদ্ধান্ত নেয়, সে কাঁকড়াটাকে গুলি না করে সেই ইলেকট্রিক কেবলটাকেই উড়িয়ে দেয় যেটা দিয়ে ক্যাপ্টেন তাকে শক দিচ্ছিল। এরপরেই ঘটে একটা চমৎকার ঘটনা, কাঁকড়াটা জোকে ছেড়ে দিয়ে সমুদ্রে নেমে যায়। আসলে এই লড়াই দেখে ক্যাপ্টেন আর তার সাথীরা বুঝতে পারে তারা এখন আর জিততে পারবে না, তাই সময় থাকতেই আগেই তারা তাদের জাহাজে করে পালানোর প্ল্যান করে। কিন্তু কাঁকড়াটা কি আর এত সহজে তাদেরকে ছেড়ে দেবে? সে সোজা ক্যাপ্টেনের জাহাজে আক্রমণ করে আর সেটা ধ্বংস করে দেয়। এরপর জো ঠিক করে সে তার ক্যাম্পে ফিরে যাবে, কারণ জো চায় সবাইকে নিয়ে উত্তরের পাহাড়ে চলে যেতে, কারণ ক্লাইভ আর মিনো তাকে বলেছিল সেখানে ঠান্ডা আর উচ্চতার কারণে মনস্টারের সংখ্যা কম থাকবে। তাই আবারও জো তার নিজের ক্যাম্পে ফিরে আসে। এবার সে রেডিওতে সবগুলো ক্যাম্পকে একটা মেসেজ দেয়,
আর সেই মেসেজে সে বলে, যদি আমার মতো কেউ 14 দিন পৃথিবীর উপরে টিকে থাকতে পারে তাহলে যে কেউ পারবে, শুধুমাত্র দরকার সাহসের। তাই আমাদের বাকি জীবন মাটির নিচে কাটানোর কোনো দরকার নেই। আমি আমার ক্যাম্পের সবাইকে নিয়ে উত্তরের পাহাড়ে যাচ্ছি, আর যদি কেউ আমাদের সাথে যোগ দিতে চায় তাহলে আসতে পারে। এটা বলে জো তার বাংকারে সবাইকে নিয়ে রওনা দেয় উত্তরের দিকে। আর এবার তাদের যাত্রাটা অনেক লম্বা হতে চলেছে। তবে আমরা শেষে একটা ইন্টারেস্টিং দৃশ্য দেখতে পাই। আপনাদের মনে আছে সেই ক্লাইভ আর মিনোর কথা? তারা দুজন উত্তরের পাহাড়ে পৌঁছে গেছে, আর এখানে মিনোকে বলতে শোনা যায়, আচ্ছা জো কি পারবে এখানে পৌঁছাতে, নাকি বরফে স্নো স্পাইডারগুলো থেকে খেয়ে ফেলবে? তার মানে এখানেও পুরোপুরি সুরক্ষিত না। বাঁচতে হলে তাদের সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে। আর আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? জো তার ভালোবাসার খোঁজে বেরিয়েছিল, কিন্তু সে যা খুঁজে পেল তা হয়তো ভালোবাসার থেকেও অনেক বেশি দামি। কারণ এই সফরে সে নিজেকে খুঁজে পেয়েছিল। যে ছেলেটা একদিন মনস্টারকে দেখে ভয়ে জমে বরফ হয়ে যেত, সেই ছেলেই 7 দিনের যাত্রায় শিখে গেল কিভাবে ভয়ের চোখে চোখ রেখে লড়াই করতে হয়। এই গল্পটা আমাদেরকে একটা খুব সুন্দর জিনিস শেখায়। জীবনের আসল উদ্দেশ্য হয়তো সবসময় লক্ষ্যে পৌঁছানো না, বরং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা যেই পথটা পাড়ি দেই সেটাই আমাদেরকে গড়ে তোলে। অরিজিৎ সিং এর গানের একটা লাইন আছে, खूबसूरत है मंजिल से भी। জো আসলে অ্যামির কাছে পৌঁছতে চেয়েছিল, কিন্তু এই যাত্রাপথ তাকে শিখিয়েছে সাহস, বন্ধুত্ব আর সহানুভূতির আসল মানে। সে বুঝেছিল সব মনস্টাররা দেখতে ভয়ঙ্কর হলেও সবাই তার শত্রু না। ঠিক যেমন আমাদের জীবনে সব সমস্যায় আমাদেরকে শেষ করে দিতে আসে না, কিছু সমস্যা আসে আমাদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে। দিন শেষে 85 মাইলের এই বিপজ্জনক পথটা তাকে অ্যামির কাছে হয়তো সেভাবে পৌঁছায়নি যেভাবে সে চেয়েছিল, কিন্তু জোকে তার নিজের সেই রূপটার কাছে ফিরিয়ে এনেছে, যা কিনা বাংকারের অন্ধকারে হারিয়ে গিয়েছিল। আর এটা নিয়ে এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুস্তাকিম ভাই। তিনি লিখেছিলেন, ভাই আমারটা সবার সামনে দিয়েন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই নেন সবার সামনে দিয়ে দিলাম। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।